Ochin Potua is a Bengali term that counts for unknown scroll is a group of painters, sculptors and graphic artists mostly from Kolkata, Durgapur in West Bengal and also Guwahati, Assam to nurture and explore the various forms of contemporary art and propagate its aesthetics within the masses. A batch of young aspirant painters and sculptors founded the group on 1982. এই গ্রুপটা ভূমিষ্ঠ হয়েছিল রাসবিহারী অ্যাভিনিউতে একটা চায়ের দোকানে। কলেজ পাশ করেছি, তারপরে কি করব এই ভাবছিলাম। ভাবতে ভাবতে হঠাৎ করে ৩-৪ জন মিলে একটা জায়গায় এলাম যে না, একটা গ্রুপ করতে হবে। তাহলে গ্রুপ করতে গেলে প্রথমেই যেটা গ্রুপের নামটা আমি বলে ফেললাম আর কি, অচিন পটুয়া। অচিন পটুয়া আর কিছু নয়, অচেনা শিল্পী। এই নামটাকে রেখে গ্রুপের পথ চলা শুরু 1982 সালে। দেখতে দেখতে আজ 42 বছর বয়সে পড়ে গেল। এগোচ্ছি এখনো। এই 42 বছরের অভিজ্ঞতা যেটা বলে যে আমাদের যে একটা ধারণা যে এই মাধ্যমটা এটা খানিকটা ফিকে হয়ে রয়েছে সমাজের কাছে, বেশ কিছু মানুষের কাছে। আমরা দেখেছি এক্সিবিশন করতে গিয়ে থিয়েটার হলে লোকে ঢুকছে ঠিকই, কিন্তু ছবি আঁকার যে গ্যালারিগুলো সেখানে মানুষের সংখ্যা ততোধিক কম। অনেক কষ্ট করে অর্থ ব্যয় করে হয়তো একটা ক্যাটলগ করেছি, সেটা নিচ্ছে কিন্তু বাইরে গিয়ে দোলামোচা করে ফেলে দিচ্ছে। তো আমরা তখন ঠিক করলাম যে রাস্তাতেই আমরা শুরু করব। রাস্তায় শুরু করা মানে রাসবিহারী অঞ্চলে আমরা প্রায় 30টি বছর ধরে একটানা স্ট্রিট এক্সিবিশন অর্গানাইজ করেছি। তার পাশাপাশি কিন্তু গ্যালারি শো আমাদের চলেছে। আমাদের রাজ্য ছাড়িয়ে দেশ ছাড়িয়ে বিদেশ, সব জায়গায় আমরা করেছি। কিন্তু এই ওপেন এয়ার এক্সিবিশনের মাহাত্ম্যটা অন্যরকম। এখনো মানুষ চিঠি লেখে, জানবার চেষ্টা করে কবে করছেন, কবে আসবো, কবে দেখব। 8 থেকে 80 সমস্ত মানুষের সমারোহ সেখানে। শিল্পী বন্ধুরা তারা এসে আড্ডা মারত, ওখান দিয়ে কেনা বেচার একটা ব্যাপার ছিল, সবার সাথে দেখা সাক্ষাৎ হতো, আদান প্রদান হতো। এই ছিল স্ট্রিট এক্সিবিশনের একটা মাহাত্ম্য, একটা দিক। আর এটা কিন্তু আমরা 82 সাল থেকে শুরু করেছি ঠিকই, কিন্তু আমরাই প্রথম করেছি সেই দাবিটা আমরা রাখতে পারি না। কারণ প্রথম আমরা যতদূর আমাদের কাছে খবর আছে যে প্রকাশ কর্মকার শুরু করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে। আজকের যে চ্যাপলিন স্কোয়ার যেটা, সেখানে ওপেন এয়ার এক্সিবিশন হতো একটা সময় 60-এর দশকে। পরবর্তী অধ্যায় এই ওপেন এয়ার এক্সিবিশন চলে গেছিল ময়দানে। তো এই হচ্ছে গ্রুপের চলা, গ্রুপের সবকিছু। The all-pervading grandeur is quite beckoning. The lured human senses, succumbing to euphoric demeanor, obscures the vision. Just beyond the fragile curtain of Popinche is a never-ending darkness, gradually engulfing us. Can we preserve it? At this juncture lies the necessity of resuscitation. শুভ সন্ধ্যা। অচিন পটুয়া 1982 আমাদের গ্রুপের নাম। আপনারা যারা এসছেন তারা সকলেই আমাদের গ্রুপটিকে চেনেন, অনেকদিনই আমরা কাজ করছি। এটা আমাদের 42তম বার্ষিক প্রদর্শনী, যেটা গ্যালারি শো। আজকে আমাদের মধ্যে যারা উপস্থিত হয়েছেন, বিশিষ্ট আলোচক এবং চিত্রকলা বিশেষজ্ঞ যাকে বলি আমরা, যিনি আমাদের অভিভাবকের মতন, শ্রী মৃণাল ঘোষ, শ্রী প্রশান্ত দা, আব্দুল রাজ্জাক দা আমাদের SRFTI এর প্রাক্তন অধ্যাপক, এবং তিনি কলকাতার তথা পশ্চিমবঙ্গের
বিভিন্ন শিল্পী দল যারা আছে তাদের নিয়ে একটি তথ্যচিত্র করেছেন। সেই দিক থেকে একটি অসম্ভব উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কাজ রাজ্জাকদা বহু বছর ধরে করেছেন, এবং সাথে ছিলেন প্রশান্ত দা। এই মানুষদের আমরা পেয়েছি। আরেকজনের নাম আপনারা যারা কার্ড দেখেছেন বা আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, চিত্র পরিচালক অভিনেতা কমলেশ্বরের আসার কথা ছিল, কিন্তু বিশেষ কারণেও আসতে পারেনি। আর আমাদের গ্রুপ এখনো পর্যন্ত নিজস্ব কোনো জায়গা নেই যেখানে আমরা বসি আলোচনা করি, সেটা সুনীল দাস আর্কাইভ, এবং সেটা সম্ভব হয়েছে বৌদির জন্য। এখনো পর্যন্ত গীতা বৌদি আমাদের সাথে আছেন। আর আমি আর কিছু বলার আগে আমি বলবো যে আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি এই মুহূর্তে আশিস গুপ্তে, যাকে সকলেই চাঁদুদা বলে চেনেন, চাঁদুদা আছেন। নমস্কার, শুভ সন্ধ্যা। যারা আপনারা এসছেন তাদের প্রত্যেককে আমাদের গ্রুপের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। 42তম বর্ষে অচিন পটুয়া, 43-এ চলছি। বেশ আজ থেকে 42 বছর আগে তাই বলতে পারা যায় পথেই আর কি ভূমিষ্ঠ হয়েছিল সেই অচিন পটুয়া। আর আজকে এখানে দেখছেন 42তম বর্ষে। এই প্রথম বোধহয় আমাদের সম্পাদক তার তৎপরতায় একটা বিষয় ভিত্তিক এক্সিবিশন তার আয়োজন করল। বিষয়টা আপনাদের কাছে যদি বলি, এটা বলতে পারি যে আমাদের রাজ্যের সীমানা ছাড়িয়ে, আমাদের দেশের সীমা ছাড়িয়ে গোটা বিশ্ব জুড়ে যে একটা অস্থির অবস্থা চলছে, সেই অস্থির অবস্থা আমরা প্রত্যেকেই উপলব্ধি করছি মনে প্রাণে। আমরা দেখছি বিভিন্ন ক্ষেত্রে যে ধরনের অত্যাচার নেমে এসছে সমাজের উপর। আমরা দেখছি যে একটা রাষ্ট্র কিভাবে আর একটা রাষ্ট্রকে অস্ত্র সরবরাহ করছে অর্থের বিনিময়ে, এবং সেখানে ছোট থেকে 8 থেকে 80 মানুষ বিধ্বস্ত হচ্ছে, মৃত্যুবরণ করছে। এবং এই যুদ্ধটা আমাদের মনে হয়েছে যে প্রত্যেক মানুষের মননে এসে গেছে। তাই এবারের বিষয়বস্তুর যেটা রাখা হয়েছে উজ্জীবন, সাথে একটা প্রশ্নবোধক চিহ্ন যে কেন এই অবস্থাটা। আপনারা দেখবেন যে মানে প্রত্যেক মানুষের মধ্যেই যুদ্ধ চলছে, একটা অস্থির অবস্থার মধ্যে আমরা চলেছি, সেখানে কেউ বাদ নেই। তো সেই জন্যে এই প্রথম একটা বিষয় ভিত্তিক এক্সিবিশন আমরা উপস্থাপিত করেছি আপনাদের কাছে। মোটামুটি প্রত্যেক সদস্যরা তারা চেষ্টা করেছে ওই বিষয় ভিত্তিক কাজ করার। এবার কতটা করতে পেরেছে, কতটা পারিনি, আপনাদের চোখে ধরা পড়বে। আমরা চাই সমালোচনা হোক। আপনাদের প্রত্যেককে আমার তরফ থেকে এবং আমার গ্রুপের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা দেখুন এক্সিবিশনটা এবং এনজয় করুন। প্রথমে মৃণালদাকে আমাদের তরফ থেকে গীতা দাস তিনি বরণ করে দিচ্ছেন। প্রশান্ত দা, আব্দুল রাজ্জাক, এবং আমাদের তরফ থেকে সব্যসাচী চক্রবর্তী, আমাদের কোষাধ্যক্ষ, আমাদের প্রবীণ সেনগুপ্ত, আমাদের প্রবীণ সদস্য সব্যসাচীদা বৌদিকে বরণ করে। মৃণাল সঙ্গে প্রশান্ত
আব্দুল রাজ্জাক দা, বসুন বসুন, এবং এটা দিয়ে দিতে, এবং এটা বৌদিকে। নমস্কার। আসলে শুনলেন অচিন পটুয়ার এই 42তম বার্ষিক প্রদর্শনী। সুতরাং অচিন পটুয়া আর অচেনা নয়, বহু পরিচিত। আর বিশেষ করে আমার সেই সব দিনের কথা, আমি গোড়া থেকেই আছি এদের সঙ্গে। এদের প্রদর্শনী দেখা রাসবিহারীর মোড়ে, ওই এখন যেদিকে মেট্রো স্টেশনটা হয়েছে ওই জায়গা ঘিরে ফুটপাতে ছবি ঝুলিয়ে প্রদর্শনী। আর প্রধান পৃষ্ঠপোষক খুব মনে পড়ে সেই দিনের কথা, সুনীল দা, মানে সুনীল দাস শিল্পী। বৌদি আছেন। কম বাড়িতে আমরা গেছি বা ওই প্রদর্শনীটা অচিন পটুয়ার জন্যে সুনীল দাই মেন পৃষ্ঠপোষক ছিলেন। এই অচিন পটুয়ার যে ছবি আঁকার যে প্রদর্শনীটা হতো, এবং ওখানে ছবিও আঁকা, সুনীল দা নিজে দেখেছি ছবি আঁকছে অন্যদের ইন্সপায়ার করার জন্যে। এবং সুনীলদার অনেক কাজ আছে, কিন্তু এটা ওই অচিন পটুয়া আজকে যে এতকাল চলে এসছে তার ভিত্তিভূমি গোড়ার দিকে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সুনীলদা। দেখতে দেখতে আজ 42 মানে 82 থেকে ভাবুন এতটা রাস্তা পেরিয়ে এসছে অচিন পটুয়া। এবং তার মুখ্য মেরুদণ্ড কয়েকজনের মধ্যে একজন হলো আশিস। সেই থেকে এর যে লাটাইটা, ঘুড়ি তো উঠছে, অনেক ঘুড়ি উঠছে, লাটাই আছে আশিস সেই গোড়া থেকে একেবারে রাস্তায় নেমে সুনীলদা ছিলেন অবশ্যই মাথার ওপরেতে, কিন্তু আশিস একেবারে নির্লিপ্ত, মানে স্বার্থশূন্য চিত্তে এই কাজগুলো করেছে। এই ছবি আঁকা, প্রদর্শনী করা, বিশেষ করে প্রদর্শনী করা এই রাসবিহারীর মোড়ে। এবং তখন আমি জিজ্ঞেস করেছিলাম, একটাই উদ্দেশ্য রাস্তায় করা ছিল, যে ইন্টারাকশন, একটা মানুষের মধ্যে শিল্প চেতনা জাগিয়ে তোলা। অর্থাৎ মানুষ যাচ্ছে, দেখেছি আমি, যাচ্ছেন, হঠাৎ একজন দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছেন একটা ছবি, তারপর জিজ্ঞেস করলেন, আচ্ছা এই ছবিটা কি করতেছে, এইরকম নানা জিজ্ঞাসা। এই যে ইন্টারাকশন স্রষ্টা এবং দ্রষ্টার মধ্যে গড়ে তোলা, এইটা একটা বড় কাজ ছিল। কিন্তু ওই যে পথ প্রদর্শনী যে রাসবিহারীর মোড়ে হতো তখন, তো দেখেছি এই যে কাজটা সুনীলদা একেবারে সবসময় প্রায় থাকতো, প্রায় রোজই আসতেন। শিল্প চেতনার যে কটা শাখা পোশাখা আছে তার মধ্যে সব থেকে ব্রাত্য এখনো বলা যায় এই দৃশ্যকলা, ভিজুয়াল আর্ট। এখনো সিনেমা, সাহিত্য, আরো যা যা মাধ্যম রয়েছে, প্রকাশ মাধ্যম, তার মধ্যে এখনো ব্রাত্য। কিন্তু সেইরকম নয়, এখন অনেকটা কিন্তু হয়েছে, শিল্প চেতনার তৈরি হয়েছে, মানুষ আসছেন, মানুষ ছবি কিনছেন, এটা খুব আশার কথা। ভাস্কর্য কিনছেন এবং লেখালেখি হচ্ছে। আমিও লিখেছি, মৃণালবাবু তো দীর্ঘকাল লিখে আসছেন, আমিও দীর্ঘকাল লিখে আসছি শিল্পকলা নিয়ে। আরও অনেকে আমাদের অগ্রজরা, সন্দীপ বাবু, মনসিজ বাবু, অনেকেই লিখেছেন, সন্দীপ সরকারের কথা বলছি। তো এটা চালিয়ে যাক অচিন পটুয়া, এবং অবশ্যই অচিন পটুয়াকে আন্তরিক ধন্যবাদ।
যে তারা এইভাবে 42 বছর ধরে এই প্রতিষ্ঠানকে, এই চেতনাটাকে জাগিয়ে রেখেছেন এবং এইভাবে প্রদর্শনী করে আসছেন। এর জন্যে আমি অচিন পটুয়াকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, সব সদস্যদের, যে এইভাবেই চলুক। আর আমরা সবাই যেন শিল্পীদের সঙ্গে থাকি, শিল্পের সঙ্গে থাকি, তবেই শিল্পটা কিন্তু বাঁচবে। একটু সাধ্যমতো একটু পৃষ্ঠপোষকতা, একটু অনুপ্রেরণা, এটা দরকার বেঁচে থাকার জন্যে, কোনো কিছুকে বাঁচিয়ে রাখার জন্যে। এইটুকু বলে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন, নমস্কার জানিয়ে শেষ। In Search of and Citizens, paintings by artist Indrajit Narayan speak about the silence between what we are and what we are becoming, a fragmented identity of the modern citizen caught between belonging and alienation, still searching for self and voice within a fractured world. অচিন পটুয়া অনেক দিনের দল, 1982-তে না তৈরি হয়েছিল। আমরা দেখেছি রাস্তার উপর ওদের এক্সিবিশন দীর্ঘদিন দেখেছি, আজকে ইয়েতে হচ্ছে এই গ্যালারিতে। তো তার ক্ষেত্রে 40-এর দশক একটা গুরুত্বপূর্ণ সময় ছিল, যখন থেকে প্রগতি ভাবনাটা আমাদের শিল্পকলার মধ্যে এসছে। 1943-এ ক্যালকাটা গ্রুপ হলো, বম্বে প্রগ্রেসিভ গ্রুপ। এই প্রগতি কথাটা সেই সময়কার সমস্ত গ্রুপের নামের মধ্যেও ছিল। শিল্পের, সাহিত্যের, চলচ্চিত্রের, নাটকের একটা সার্থকতা আছে, একটা সচেতনতাকে জাগিয়ে তোলা। আজকে অচিন পটুয়া এই যে কাজটা করে যাচ্ছেন 1982 থেকে, এই সচেতনতা জাগানোর যে প্রয়াস তারা করে যাচ্ছেন, সেটার একটা সুফল যে আছে আমাদের জীবনে, সেটা আমরা কিন্তু অনুভব করি। যদিও বাইরে থেকে দেখলে মনে হয় একটা ভীষণ অনৈতিকতা চারদিকে ছাপিয়ে, কিন্তু তার বিরুদ্ধে একটা প্রতিবাদ জাগিয়ে রাখা, এটাই শিল্পের, সাহিত্যের, চলচ্চিত্রের, নাটকের কাজ। হ্যাঁ, এবং এটা যে এরা করে যাচ্ছেন, এজন্য তাদের আমি আন্তরিক অভিনন্দন জানিয়ে শেষ করছি। Ultimate Destiny by artist Ashish Gupta portrays the journey of self-making, how identity is shaped over time through effort, reflection, and experience. It suggests that destiny is not fixed, but a gradual realization of the self, where all fragments of who we are finally come together. আমি প্রথমেই অচিন পটুয়া এবং তাদের সমস্ত সদস্যদের ধন্যবাদ জানাই আমাকে এখানে ডাকার জন্য। আমি আসলে মানে এই ছবি আঁকার জগতের লোক নই, আমি সিনেমা জগতের, আমার পেশা হচ্ছে শব্দযন্ত্রী আর কি, মানে আমি সাউন্ডের প্রফেসর। কিন্তু আমার কিছু বন্ধু রয়েছে যারা আর্ট কলেজ থেকে পাস করা এবং তারা আর্টিস্ট। তো তাদের সাথে থাকতে থাকতে আমিও একটু এইগুলো জানছিলাম এবং জানতে জানতে ওদের গ্রুপটার উপরে আমি একটা নিজে ডকুমেন্টারি ছবি বানাই আর কি। তো সেইটা করতে গিয়েই ওরা বললো যে পুরো তুমি এই আর্টিস্টদের গ্রুপের একটা হিস্ট্রি নিয়ে কাজ করো। তো সেইখান থেকেই ওদের এই যাত্রা শুরু। প্রায় 3 বছর ধরে আমি এই কাজটা করেছিলাম এবং প্রশান্তদা, মৃণালদা এনাদের কাছে গিয়েছি এবং এনাদের সাহায্য ছাড়া তো হয় না। এবং এইটা করতে গিয়ে আমিও এই গ্রুপগুলোকে আবিষ্কার করেছি আর কি। এবং তার মধ্যে বিভিন্ন গ্রুপ বিভিন্ন রকমভাবে কাজ করে যাচ্ছে, এই যে নিষ্ঠা ভরে, সেইটা দেখে আমার সত্যিই লাগে, মানে অবাক হয়েছি যে সব সময় যে গ্রুপে ছবি বিক্রি হচ্ছে বা হচ্ছে তা নয়, এবং ছবি এক্সিবিশন করতে গিয়ে বরঞ্চ আরও খরচ হচ্ছে, সেই খরচও হয়তো ওঠে না, কিন্তু তবুও বছর বছর করে যাচ্ছে এরকমভাবে। এইটা দেখে আমার খুব অবাক লেগেছে। আমাদের সিনেমা জগতের দেখেছি তো সব সময়তেই তারা দেখছে যে কতটা ইনভেস্ট করলাম, কতটা লাভ এলো, খালি এইটা দেখে আর কি। কিন্তু এখানে কিন্তু সেই জিনিসটা আমি দেখিনি। সেইটা আমার সব থেকে একটা অদ্ভুত লেগেছে যে এই এত বছর ধরে এইরকমভাবে চালিয়ে যাচ্ছে,
একটা গ্রুপ, মানে হয়তো বয়স্ক লোক তিনি নেই, তারপর আবার নতুন লোক নেওয়া হচ্ছে। আর এই অচিন পটুয়াকে আমার অদ্ভুত একটা লেগেছিল যে আমি যখন শুনলাম যে ওনারা এই মানে এইরকম রাস্তায় এক্সিবিশন করেছেন এবং এই করেছেন, তখন আমি অবাক হয়ে গেলাম যে এইটা তো সত্যিই তো তাই। আমরা সবসময়তেই, এবং ওই আশিসদাও তখন বলল যে সবসময় একটা মানে ক্লোজ ঘরের মধ্যে হয়, কিছু লোক গিয়ে দেখে, কিন্তু এনাদের উদ্দেশ্যটা ছিল যে আমরা ক্লোজ ঘরে থাকবো না, আমরা ওপেনে থাকবো আর কি। ওপেনে থেকে মানুষের সাথে এই যে ইন্টারাকশান, এই যে তখনকার সেই যে মানে চিন্তাধারা, এইটা আমাকে খুব অবাক করেছিল। অচিন পটুয়াকে একটু অন্যরকম মানে মনে হয়েছিল, যেটা গ্রুপের ওরকম ছিল না আর কি। তো আমাকে এখানে ডাকার জন্য সত্যি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং ধন্যবাদ আপনাকে। Between drifting thoughts and shadowed silence, these paintings by artist Shumatya Datta find comfort in the obscure, where loneliness hums softly and everyday stillness becomes a quiet refuge. অচিন পটুয়া যখন তৈরি হয়, ওই সাদার্ন এভিনিউ মানে টালিগঞ্জ থানার ঠিক উল্টো দিকের কর্নারে বকুল গাছ পুঁতে ওই রাস্তার মোড়ে, যেখানে এখন একটা মাদার ডেয়ারির আছে, হ্যাঁ, ওর উদ্বোধন হয়েছিল। সেই তখন থেকে ওদের সঙ্গে আমার বন্ধুত্ব, যোগাযোগ। চাঁদুদা, ইন্দ্রজিৎ, গোপাল, আরও ছিল, ওরা সব এখন হয়তো নেই, হ্যাঁ কয়েকজন আছে আরও। তা এবারে ব্যাপারটা হচ্ছে যে আমার যারা অনেস্টলি একটা জিনিস এরা যোগাযোগ করতে চেয়েছিল, যে সাধারণ মানুষের সঙ্গে ছবির একটা যোগাযোগ করা, মানে শুধু গ্যালারিতে এক্সিবিশন করলাম, তখন গ্যালারিও কম ছিল, কয়েকটা মাত্র গ্যালারি, লোকে ওরকম যেতেও না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরা শুরু করলো যে স্ট্রিট এক্সিবিশন। আর রাসবিহারীর মতো ওরকম ব্যস্ত জায়গায় চারটে মোড়ে, ওই চারটে মোড়ে এখন আর সম্ভব নয়, কেন কি এখন ওটা ওই হকারদের আন্ডারে চলে গেছে। তখন অতটা হকার ছিল না, ফলে শীতের কয়েকটা দিন, এক সপ্তাহ 10 দিন ওই চারটে মোড়ে ওই এক্সিবিশন হতো, প্রচুর লোক আসতো। না এই যে লোকের কাছে ছবিটাকে ছড়িয়ে দেওয়ার যে চেষ্টা, এটাকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। ওরা আমার আরও ভালো বন্ধু, আরও করুক, আরও এগিয়ে যাক, এটাই আমি চাই। আর্টিস্ট সব্যসাচী সেনগুপ্তর এই ভাস্কর্যটি হল হাড়িকাঠে গলা দেওয়া। ইতিহাস সময়ের কথা বলে, অতীত সময়ের, কিন্তু অতীত ছাড়া যেমন বর্তমান অসম্পূর্ণ, তেমনি বর্তমানের আলো ছাড়া ভবিষ্যৎ। 1792 সালে ফরাসি বিপ্লবের সময় প্রথম ব্যবহৃত গিলোটিন নামক শিরচ্ছেদে যন্ত্রই তো আমাদের হাড়িকাঠের প্রতিরূপ। সময় বদলেছে, যন্ত্রের আকৃতিতে সামান্য বদল ঘটেছে, কিন্তু তার কার্যক্ষমতার তো তেমন বদল ঘটেনি। রাজনৈতিক ঘেরাটোপে মানুষ আজ বাধ্য হচ্ছে স্বইচ্ছায় এই হাড়িকাঠে গলা দিতে। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সর্বত্র অরাজকতাই মানুষকে এতটাই অসহায় করে দিয়েছে যে মানুষের হাড়িকাঠে গলা দেওয়া ছাড়া দ্বিতীয় রাস্তা নেই। Another sculpture by artist Sabyasachi Sengupta is named অত্যাচারের ইতিহাস। Between surrender and structure, between the first tape and the final release, these works by artist Shubhadeep Das stress the quiet journey where faith dissolves the system and the mother's feet lead us gently towards emptiness. Between Genesis and the heartbeat of creation, artist Rupali Roy pens the first breath
of life, where matter awakens, nature remembers, and existence learns to fill. মানে আমি এখানে দেখাতে চেয়েছি যে প্রতি মুহূর্তে আমরা আমাদের নিজেদের মস্তিষ্ক বেচছি অর্থের কাছে, শুধু ব্যক্তিগতভাবে নয়, একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রে অস্ত্র বিনিময় হচ্ছে, তার মাঝে কিন্তু সেই অর্থের ব্যাপারটা এসে যাচ্ছে এবং ব্যক্তি বিশেষেও সেই জায়গায় চলে এসছে। তাই এই ছবিটার প্রথম স্টেজ হচ্ছে সে যাচ্ছে এমন একটা জায়গায় যেটা ইন্ডিকেট করছে একটা ঘরের দরজাকে, যে ঘরের নাম মগজ ঘর। এবং তারপরের স্টেজটা হচ্ছে সেই ঘরে সে পৌঁছে গেছে, সেখানে সে এক হাতে তার মস্তিষ্ক বেচছে, অপর হাতে অর্থের থলিটাকে নিচ্ছে। এইটাই হচ্ছে এই ছবির বিষয়বস্তু। সুতরাং এটা আমার মনে হয় যে ব্যক্তি মানুষের মধ্যেও যুদ্ধটা সেইভাবে শুরু হয়েছে, যেরকম দেশে দেশে এই মুহূর্তে 6টা রাষ্ট্রের যুদ্ধ চলছে, কত মানুষ মারা যাচ্ছে। একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রকে অস্ত্র দিচ্ছে, বিনিময়ে অর্থ নিচ্ছে। আর এই যুদ্ধটা এখন মানুষের ভেতরেও পৌঁছে গেছে। প্রতি মুহূর্তে আমরা কিন্তু নিজেদের মস্তিষ্ক বেচছি। এটাই এই ছবির বিষয়। Between Dashanand's quiet devotion and Swarnamriga's elusive desire, these paintings by artist Shapon K. Ghosh speak of faith and temptation, where the sacred grounds the soul and the golden illusion tests its longing. Owns by artist Orunesh Chaudhary reflects fractured faces and layered surfaces as metaphors of personal and collective pain. Through raw textures and intense colors, the paintings turns scars into quiet resilience and remembrance. Through urban growth, fleeting happiness, material abundance, and inner rebirth, these paintings by artist Shilka Kanika trace the human journey, where modern life reshapes the body, questions fulfillment, and ultimately seeks aranasa of the soul. আমার কাজ করা তো চলছে, অনেক বছরই হলো কাজ করছি। মানে কলেজ থেকে বেরোনোর পরে 87 সালে প্রথম প্রদর্শনীটি অচিন পটুয়ার গ্রুপের একজন সদস্য হিসাবে হয়েছিল কমল নারায়ণ বাজাজ আর্ট গ্যালারিতে, মুম্বাইয়ে। ঘটনা হলো, আমার কাজ করতে ভালো লাগে ড্রাই মিডিয়াতে, ইঙ্ক। আমি যে কোনো জায়গায় ট্রেনে যেতে যেতেও ছবি আঁকাই। কিন্তু পরবর্তীকালে 90-এর সাল থেকে আমি দেখলাম যে একটা মাধ্যম আমাকে খুব আকৃষ্ট করছে, সেটা হচ্ছে অভিক্ষিপ্ত মাধ্যম, রিলিফ পেন্টিং। অর্থাৎ ছবি থেকে বেরিয়ে আসা কিছু জিনিস সেখানে যদি পার্মানেন্টলি খুব স্যাটিসফ্যাক্টরিলি ইমপ্লান্ট করা যায়, তাহলে কাজটা কীরকম দাঁড়ায়। এই প্রথম অ্যাক্রিলিক শিট, তারপরে অ্যাক্রিলিক্স, তারপরে ফাইবার গ্লাস, তারপরে নানান রকম মাধ্যমকে ব্যবহার করে এই কাজগুলি আমি করার চেষ্টা করে চলেছি এখনো পর্যন্ত। এবং সেখান থেকে শুধু দেওয়াল নয়, দেওয়াল থেকে বেরিয়ে এসে যদি কিছু কাজ করা যায় সেইটা নিয়ে ভাবনা চিন্তা করেছি। আর যদি ভাবনার দিকটা বলা হয়, সবসময় এই প্রাকৃতিক ইমব্যালেন্স, যেটা আমরা অত্যন্ত সুসভ্যত মানুষ, প্রাকৃতিক ইমব্যালেন্সটা আমরাই তৈরি করি। এই প্রাকৃতিক ইমব্যালেন্স আবার তার যে রিটালিয়েট করা, সেটা তার যে প্রতিশোধ, সেটা আমাদের ওপরেই নেমে আছে। আমরা মুহুর্মুহু এখন দেখতে পাচ্ছি প্রাকৃতিক বিপর্যয়ের কারণ, যার উৎস কিন্তু আমরাই তৈরি করেছি। তো সেইটা ভাবতে ভাবতে, প্রাকৃতিক বিপর্যয় বা এনভায়রনমেন্টাল অ্যাট্রসিটিসের কথা ভাবতে ভাবতে আমি দেখলাম যে সোশ্যাল অ্যাট্রসিটিসও একটা ভয়ঙ্কর চেহারায় গেছে। নারী নির্যাতন তো আমাদের চোখের সামনে ঘটছে, এছাড়া আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের অর্থনৈতিক জীবনে কোথাও কোনো একটা স্বাধীনতা নেই। আমাদের প্রতিটি পদক্ষেপ মাপা এবং
কোথাও যেন সেটা কন্ট্রোলড হচ্ছে। সেই ভাবনা থেকে আমার এখনকার কাজগুলো, বিশেষত এই প্রদর্শনীর ভাবনা থেকে নেওয়া সোশ্যাল অ্যাট্রোসিটিসের কাজ এখানে বেশিভাবে স্থান পেয়েছে, এবং আমি সেটা করারও চেষ্টা করেছি অত্যন্ত সচেতনভাবে। যেরকম এই কাজটি, নৌকার কাজটি, এইটির একটি সিরিজের মতন। প্রথম কাজটি ছিল ইঙ্কে, আমরা কোথায় ভেসে চলেছি, টুয়ার্ডস আননোন কাজটির নাম। ওইটা ছিল 1 নম্বর, এটি 2 নম্বর। অর্থাৎ সাধারণত নৌকার অভিমুখ হয়তো সে ভেসে ভেসে একটু ওপর দিকে যাওয়ার হয়, কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন নৌকাটা যেন নিচের দিকে যাচ্ছে ভেসে। অর্থাৎ এখানেই ভাবনাটার রাখার চেষ্টা করেছি আমি আমার মতন করে। আর এই যে সিটিজেন্স ছবিটা, আমরা নাগরিক, আমরা কেউ না কেউ কোনো একটা দেশের নাগরিক, কিন্তু কোথায় আমাদের নিরাপত্তা, সেই ভাবনা থেকে। কেউ হয়তো আমরা একটা ঘেরাটোপের মধ্যে আটকে যাচ্ছি, কেউ সেখান থেকে ছিটকে যাচ্ছি, অথচ কোনোটাই আমার নিয়ন্ত্রণে নেই। এই ভাবনা থেকে এই ছবিগুলি করা, এবং আমরা নিজেদের খুঁজে চলেছি হয়তো যে কোনটা সঠিক কোনটা বেঠিক, সেটা নিয়ে আমাদের ইন সার্চ অফ বলে এই দুটি কাজ আছে। এই আপাতত রাখার চেষ্টা করেছি ভাবনার সাথে মিলিয়ে। Some presents do not live. They simply become memory, quietly illuminating everything they once touched. In Trio, Monk, The Arrival, and The Last Light, by artist After Ali Raja, silence becomes a language, where figures pause between presence and absence, journeys begin without noise, and the final glow reminds us that even endings carry quiet illumination. Drama by artist Supriyo Shah lingers here not in voices but in fabric, where light, shadow and time rehearse their quiet truth. Composition by Surajit Kaur Sinha explores the inner architecture of thought and emotion through symbolic forms. Organic shapes, book, brain, heart merge with textured surfaces, suggesting the dialogue between knowledge, instinct, and feeling. The works feel meditative, where structure holds vulnerability and meaning grows from within.